তো আমরা চেষ্টা করব খুঁজে বের করতে যে ভয় বা নেগেটিভ চিন্তা এগুলোকে কাটানোর জন্য কি কি শেখার আছে এখান থেকে। ঠিক। মূল লক্ষ্যটা হলো এই সোর্সগুলো থেকে পাওয়া শিক্ষাগুলোকে এক জায়গায় আনা, দেখা যাক কিভাবে গল্প আমাদের মেন্টাল স্ট্রেংথ দেয়, বিশেষ করে যখন পরিস্থিতি বেশ কঠিন লাগে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একটা খুব কমন কিন্তু বেশ পাওয়ারফুল আইডিয়া দিয়ে। এটা আমাদের সোর্সগুলোতেও এসেছে, 1000 টাকার নোটের গল্পটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। একটা নোট ধরুন দুমড়ে মুচড়ে গেল বা ধরুন পায়ে মারানো হলো, তাতে কি নোটটার দাম কমে যায়? না তো, কমে না। মনে হয় না? তো জীবনের যে এত ধাক্কা আসে, ব্যর্থতা আসে, সেগুলো কি একইভাবে আমাদের ভেতরের যে সত্তা বা মূল্য সেটাকে কমাতে পারে? কি মনে হয়? এখানেই তো আসল পয়েন্টটা। দেখুন, এই ধারণাটাই কিন্তু মেন্টাল রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতার একেবারে গোড়ার কথা। সাইকোলজিস্টরা বলেন সেলফ ওরিয়েন্টেড আইডেন্টিটি, মানে বাইরের চাপ বা ফেলিওর থেকে নিজের ভেতরের আমিটাকে আলাদা করতে শেখা। আচ্ছা। ওই 1000 টাকার নোটের মতোই জীবনের দুঃখ বা ব্যর্থতা এগুলো তো আসবেই, অভিজ্ঞতা হবে, কিন্তু আমাদের ভেতরের যে ভ্যালু সেটা কমে না। এই বিশ্বাসটা ধরতে পারলে বাইরের ঝড় সহজে ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। বাহ, এটা তো শুধু সান্ত্বনা না, এটা তাহলে একটা মেন্টাল টেকনিকও বটে। একদম। কিন্তু একটা প্রশ্ন আসছে, বাস্তবে যখন কেউ বারবার ধাক্কা খায় তখন কি এই মূল্য কমে না? আইডিয়াটা ধরে রাখাটা একটু কঠিন হয়ে পড়ে না? তখন এই গল্পগুলো কিভাবে হেল্প করতে পারে? খুব জরুরি প্রশ্ন। আর এখানেই রিয়েল লাইফ এক্সাম্পলসগুলো খুব দরকারি হয়ে ওঠে। যেমন ধরুন মনিরুল ইসলামের গল্পটা। হ্যাঁ, বলুন। উনি তো একদম জিরো থেকে শুরু করেছিলেন, চরম অভাবের সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন। সোর্সগুলোতে আছে যে উনি ছোট ছোট স্টেপ নিয়েছেন, প্ল্যান করেছেন ঠিকমতো, আর পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির মতো অর্গানাইজেশনের হেল্পও নিয়েছেন। আচ্ছা। এটা দেখায় যে নিজের ওপর বিশ্বাস রেখে ঠিকঠাক স্ট্র্যাটেজি আর সাহায্য নিয়ে এগোলে কঠিন পরিস্থিতিও বদলানো যায়। একদম যায়। ঠিক। অথবা দেখুন রমেশ বাবুর কথা, বা সুফি মিজানুর রহমানের কথা। একজন নাপিত থেকে বিলিয়নিয়ার, আর একজন মাত্র 100 টাকা নিয়ে শুরু করে আজ বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক। অবিশ্বাস্য, ভাবা যায়। তাদের গল্পগুলো এটাই মনে করিয়ে দেয়, পরিস্থিতি যতই খারাপ হোক, ভেতরের জেদ আর বড় স্বপ্ন থাকলে ইম্পসিবলও পসিবল হয়। এরা তো শুধু সারভাইভ করেননি, বিশাল সাকসেস পেয়েছেন। সত্যি অবিশ্বাস্য সব জার্নি। তার মানে দুটো কোর আইডিয়া আমরা পাচ্ছি। একটা হলো ভেতরের মূল্যবোধটা ধরে রাখা, ওই 1000 টাকার নোটের মতো। হ্যাঁ। আর অন্যটা হলো কঠিন অবস্থার মধ্যে চেষ্টা চালিয়ে যাওয়া, ঠিক পথ খুঁজে নেওয়া, যেমন মনিরুল ইসলাম বা রমেশ বাবুদের গল্পে দেখলাম। ঠিক তাই। আচ্ছা, এবার একটু লোককথার দিকে তাকানো যাক। যেমন ধরুন সাতভাই চম্পার গল্প, ওটা তো অনেকেই জানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুবই পরিচিত গল্প। সাতভাই চম্পাতে কি দেখি আমরা? দুষ্টু রানীদের ষড়যন্ত্র, ছোট রানী আর তার সন্তানদের উপর কি ভয়ঙ্কর বিপদ নেমে এলো। ঠিক। নির্বাসন, অভিশাপ, কত অন্যায়, কত কষ্ট। কিন্তু গল্পের শেষে কি হলো? শেষে তো সত্য সামনে এলো, ন্যায় বিচার হলো, চম্পা ফুল ফুটে ভাইরা ফিরে এলো। একদম। কিন্তু হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল ওই কঠিন সময়টা পার করা নিয়ে। হ্যাঁ, গল্পের ওই লম্বা সময়টা তো চরিত্রদের জন্য চরম ভয়ের, কষ্টের। সেই অন্ধকার সময়টা পার করার মনের জোরটা কোথা থেকে আসে? লোককথা কি শুধু শেষের ভালোটার কথা বলে, নাকি ওই লড়াইয়ের সময়কার মানসিক শক্তির কথাও বলে? চমৎকার পয়েন্ট। আসলে লোককথাগুলো কিন্তু ইনডিরেক্টলি ওই লড়াইয়ের কথাই বলে। সাতভাই চম্পা শুধু জাস্টিসের জয় দেখায় না, বরং অন্যায় বা ষড়যন্ত্রের মুখেও যে আশা ছাড়তে নেই সেই মেসেজটা দেয়। এটা আসলে একটা মেন্টাল মডেল তৈরি করে। মেন্টাল মডেল? কিভাবে? এটা বিশ্বাস করতে শেখায় যে অন্ধকারটা টেম্পোরারি, সত্য ঠিক বেরিয়ে আসবে। এই বিশ্বাসটাই হয়তো ওই কঠিন সময়টা পার করার শক্তি দেয়। ও আচ্ছা। তাহলে দেখুন, 1000 টাকার নোট শেখাচ্ছে আত্মমর্যাদা, মনিরুল বা রমেশ বাবুদের গল্প শেখাচ্ছে অধ্যবসায় আর স্ট্র্যাটেজি, আর সাতভাই চম্পা শেখাচ্ছে ন্যায়ের উপর বিশ্বাস। ঠিক। এই সবগুলো মিলেই কিন্তু ভয়কে জয় করার একটা মানসিক বর্ম তৈরি হয়, তাই না? তার মানে এই গল্পগুলো শুধু এন্টারটেনমেন্ট নয়, এগুলো আমাদের মনের জন্য একরকম এক্সারসাইজ। এগুলো আমাদের পার্সপেক্টিভ বদলাতে হেল্প করে। একদম। এগুলো মেন্টাল মডেল হিসেবে কাজ করে। আর দেখুন, এই মেন্টাল মডেলগুলোকে আরও স্ট্রং করার জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপসও কিন্তু আমাদের সোর্সগুলোতে আছে। তাই নাকি? যেমন যেমন ধরুন মাইন্ডফুলনেসের প্র্যাকটিস,
যখন মনে খুব ভয় বা নেগেটিভ চিন্তা আসছে তখন একটু শান্ত হয়ে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া আর চিন্তাগুলোকে মেঘের মতো ভেসে চলে যেতে দেখা এই সহজ অভ্যাসটা কিন্তু মনকে শান্ত রাখতে খুব হেল্প করে। এটা কাজের জিনিস। আর কিছু? হ্যাঁ, আরও আছে। যেমন পজিটিভ মানুষের সঙ্গে থাকা, তাদের সাথে মেশা, নিজের ফিলিংসগুলো কাছের মানুষদের সাথে শেয়ার করা। শেয়ার করাটা খুব জরুরি। অবশ্যই। আর শরীরটাকে সুস্থ রাখা, রেগুলার এক্সারসাইজ, ঠিকঠাক ঘুম, এগুলোও কিন্তু মেন্টাল স্ট্রেংথ বাড়ায়, ভয়কে দূরে রাখে। তার ফিজিক্যাল আর মেন্টাল হেলথ দুটোই কানেক্টেড। একদম। এগুলো কিন্তু আলাদা কিছু নয়। ওই গল্পগুলো থেকে যে মনের জোরটা পাই আমরা, সেটাকে বাস্তবে ধরে রাখার জন্যই এই কৌশলগুলো। তাহলে এই পুরো ডিপ ডাইভ থেকে আমরা কি নিতে পারি? মূল কথাটা কি দাঁড়ালো? গল্প, সেটা লোককথা হোক বা বাস্তব জীবনের উদাহরণ, এগুলো আমাদের মনকে শক্তিশালী করার দারুণ সব উপায়। হ্যাঁ, এগুলো বারবার মনে করিয়ে দেয় যে ধাক্কা খাওয়া মানেই সব শেষ নয়, আর বাইরের পরিস্থিতি আমাদের ভেতরের মূল্যকে ঠিক করে দেয় না। ঠিক তাই। এই শিক্ষাগুলো আমাদের অ্যাটিটিউড বদলাতে সাহায্য করে, নিজের ভেতরের শক্তিটাকে চিনতে শেখায়। শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যাই। এটা আমাদের সোর্সের একটা গভীর কথা থেকে পাওয়া। অবশ্যই, বলুন। কথাটা হলো, পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। বাহ, ইন্টারেস্টিং। আমরা তো প্রায়শই হারানোর ভয় পাই, ব্যর্থতাকে ফাইনাল ভেবে বসে থাকি। কিন্তু এই লাইনটা একটু অন্যভাবে ভাবতে শেখায়। কিভাবে? কোনো ক্ষতি বা ফেলিওর, সেটা কি সত্যিই শেষ কথা, নাকি সেটাও জীবনের কোনো একটা নতুন শুরুর ইঙ্গিত হতে পারে, একটা নতুন রূপান্তর, যা হয়তো আমরা ওই মুহূর্তে বুঝতে পারি না। এটা তো ভাবার মতো বিষয়। হ্যাঁ, এটা নিয়ে ভাবা যেতে পারে।